আপনি বলে কি ইটালিতে সরকারের বারে বারে পতন হয়, তা আমি বলি ইটালিতে তো আপনি ভূমধ্যসাগর পার হয়ে যায়, 7টায় যায় ওখানে কাজ করতে যান, কেন যান? কারণ প্রসপারাস কান্ট্রি, ওখানে জনগণের ভোটের ভ্যালু আছে। ইসরায়েলে বারে বারে সরকারের পতন হয়, আবার হয়, কারণ ভোটের দাম আছে। আমাদের ভোটের দাম নাই, একবার আপনি ভোট দিচ্ছেন, সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো, ওয়ান ম্যান ওয়ান ভোট, ওয়ান্স ইন এ লাইফ টাইম, দ্যাটস ইট। আপনার এখানে বাংলাদেশের প্রায় 40% লোক আছে, 40% ভোটার আছে, তারা একবারও ভোট দিতে পারেন নাই। আপনার কমিশন টমিশন ভুলে যান, আপনার কমিশন দেখিয়ে আপনি কি কমিটি করে জাতীয় ঐক্য করবেন একটা ভিন দেশি নাগরিককে দিয়ে? হবে না। আপনার জাতীয় ঐক্য করতে হলে যেটা দেশের জনগণের জন্য টেকসই একটা নির্বাচন ব্যবস্থা। আপনার আমলাদেরকে ওসিডিসিরা ইলেকশন করে, কেন করে? তাদের উপরে চাপ হয়। আমলাদেরকে আপনার মুক্ত করতে পারছেন রাজনৈতিক শক্তির প্রভাব থেকে? কিভাবে আপনার 25 বছর চাকরি করার পরে আপনার ছাঁটাই করে দিচ্ছেন, কেন? উইদাউট অ্যাসাইনিং এনি কজ। জনগণ চায় যে নিরাপত্তা, জনগণ চায় দ্রব্যমূল্য তাদের আয়ত্তের মধ্যে থাকবে, জনগণ চায় কিন্তু ভোট দিতে। এই ভোট দেওয়ার অধিকারের জন্য কিন্তু জনগণ তার বুকে রক্ত দিয়েছে। শুধু এই 35 দিনের আন্দোলন না, এই আন্দোলন কিন্তু 20 বছরের চেষ্টা। এই আন্দোলন কিন্তু বহু বছরের, যে ঠিক মতো ভোট দিতে চাওয়ার, যে ভোট দেওয়ার নিজস্ব নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার যে একটা প্রচেষ্টা, একটা চাহিদা সবসময় ছিল, সবসময় ছিল। শেষ পর্যন্ত সেটাকে তুঙ্গে উঠেছে। সেই তাদের একটা সন্দেহ আছে, রাজনৈতিক দল না শুধু, যে ঠিক মতো নির্বাচনটা হবে কিনা। এইখানে যে সরকারের কর্মকাণ্ডে কিন্তু নানাবিধ সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা কমিটি করে জাতীয় ঐক্য করতে চাচ্ছেন, তারা বহু কমিটি করে দিচ্ছেন। আপনি যদি নির্বাচন সংস্কার বিষয়ক যে একটা কমিশন, যে কমিশন আসলে এগুলো তো কমিটি, এই কমিটির প্রধান বদিউল আলম মজুমদার নির্বাচন নিয়ে সবসময় কাজ করেন। উনি খেটে খুঁটে একটা রিপোর্ট দিলেন যে কিভাবে নির্বাচন কমিশন গঠিত হবে, কিভাবে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, ইত্যাদি ইত্যাদি বহু রকমের দেওয়া আছে। কিন্তু সরকার কি করলো? এই রিপোর্ট পাওয়ার আগেই কিন্তু নির্বাচন কমিশন তারা গঠন করে ফেললো, এবং করলো কোন আইনের উপর ভিত্তি করে? যে শেখ হাসিনার সরকারের সময় তড়িঘড়ি করে একটা আইন করা হয়েছিল যে কিভাবে নির্বাচন কমিশনকে আপনি সিলেক্ট করা হবে, সে সমালোচনা করা হয়েছে। এই সরকার কিন্তু তাই করছে। দুর্নীতি দমনের কমিশনের ব্যাপারেও কিন্তু দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট পাওয়ার আগেই কিন্তু তারা দুর্নীতি দমন কমিশন গঠন করে ফেলছে। এখন কি করবে? এখন কি তাদেরকে বলবে আপনারা বাড়ি চলে যান? এটা তো বলতে পারবে না। অর্থাৎ সরকারি যারা, যদি সরকারটা একটা, তো মানে কোনো এই সরকারের নানাবিধ মতবাদ, নানা ধরনের লোকজন, তাদের একটা সংঘবদ্ধভাবে একটা অভিষ্ট লক্ষ্যে যাওয়ার কোনো আমি তাদের সাইন সিমটম দেখি না। সেইখানে তারা যেভাবে নির্বাচন মানুষ চায় সেভাবে করার মতো কর্মকাণ্ড কিন্তু তারা করছেন না। তারা নানাবিধ কমিশন করছেন, নানাবিধ কথা বলছেন। কখনো বলছেন যে জুন জুলাই মাসে নির্বাচন হবে, তা না হলে জানুয়ারি ফেব্রুয়ারি, ডিসেম্বর জানুয়ারি, তা না হলে অগাস্টের। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের এই যে 12টা নির্বাচনে শুধুমাত্র একটা নির্বাচন জুন মাসে হয়েছে। জুন মাস হচ্ছে আষাঢ় শ্রাবণ মাহে ভাদর মাস, সেটা ভাদর মাস, সেখানে বৃষ্টি জল কাজ একবার হয়েছে 1996-এর জুনে হয়েছে, সেটা বাধ্য হয়ে হয়েছে। সাধারণত শুকনো সময় হয়। তাছাড়া জুন মাসে তো বাজেট দেওয়া হয়। এখানে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না, করা উচিতও না, কারণ ভোটার হবে না, একটা ভজগট সিচুয়েশন হবে। এটা একটা বিষয়। যে আর একটা বিষয় হচ্ছে কি, আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, বা আমার মতো অনেকেই আছেন, যে যতটুক সংস্কার করা দরকার সেইটুক সংস্কার করা দরকার, যে সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন যেন সুষ্ঠু হয়, অর্থাৎ যার ভোট যে ঠিক মতো যেন দিতে পারে। শুধু একটা নির্বাচন না, পরবর্তী নির্বাচন, তারপরে নির্বাচনও যেন এই মানে সুষ্ঠুভাবে হয়। কারণ দলীয় সরকার কিন্তু নির্বাচনকে নিরপেক্ষ হোক চাবে না। কিন্তু যে সরকার আসবে এই একটা ফ্রি ফেয়ার ইলেকশনের পরে, সেই সরকারই চাবে যে নির্বাচন প্রক্রিয়া টেবল হোক, যেন তারা যেন ক্ষমতায় থাকতে পারে। কারণ এটা আমাদের গত
50 বছরের আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। সুতরাং এমন একটা সিস্টেম এই সরকার করে দিতে পারত, ডক্টর ইউনূসের সরকার, যে নির্বাচন পদ্ধতিটা টেকসই হবে, জনগণের ভোটের মানে ইচ্ছার প্রতিফলন হবে, সেই ধরনের জিনিস কিন্তু তাদের করার ক্ষমতা ছিল। সেটা না করে তারা কিন্তু নানা দিকে, যেমন আপনার সংবিধান সংস্কার করার জন্য এক ব্যক্তিকে তারা দায়িত্ব দিয়েছেন, যে দেশের নাগরিক তার ভোটাধিকার নাই, যে লোকটাকে দেয়া হয়েছে তার ভোটাধিকার নাই। আপনি 10টা কমিশনের 2টা কমিশনের তারা প্রধান, তারা বাংলাদেশের নাগরিক না, তাদের ভোটাধিকার নাই। এই জন্যই এই যে আউটসোর্সিং করে এটা হয় না। তারা আসলে ডক্টর ইউনূসের হাতে যে সুযোগটা দেওয়া হয়েছিল, যে গোল্ডেন অপরচুনিটি দেওয়া হয়েছিল, এটা উনি হেলায় অবহেলা করলেন, এটা হেলায় অবহেলা করেন। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি কিন্তু একটা জটিল প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। 2টা পরিবারে, 2টা দল না, 2টা পরিবারের হাতে কিন্তু এই ঘুরপাক খায় রাষ্ট্রীয় ক্ষমতা। এই 2 পরিবারকে প্লিজ করার জন্য আমাদের আমলাতন্ত্র, আমাদের অন্যান্য রাজনীতিবিদ সবাই ব্যস্ত থাকতে হয়। উপায় কি? 2 পরিবার ছাড়া উপায় কি? মানে আর নতুন বহু আপনার বহু উপায় আছে। আপনি যে এই যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এই সিস্টেমে 2টা দলই হয়, সব দেশেই 2টা দল হয়ে যায়। আপনি প্রপোর্শনাল নির্বাচনে যান, আপনি যদি প্রপোর্শনাল নির্বাচনে যান, তাহলে দেখা যাবে কি, এই যে সব মাস্তানদেরকে তো আর দিতে পারবে না, ওই ওপেন লিস্টের মধ্যে দিতে পারবে না যে এই এই সব লোককে ভোট দেন। তাদের ভালো লোক আনতে হবে, দলীয় ভিত্তিকে এই হবে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে তত পার্সেন্ট সিট পাবে। 1% যদি ভোট পায় একটা দল, 3টে সিট পাবে। কিন্তু এই বড় 2টা দল আওয়ামী লীগ, বিএনপি, কেউ এটা রাজি না কেন? তাতে তাদের যে আধিপত্য, যে সংসদের উপরে যে 2/3 মেজরিটি নিয়ে আইসা যা ইচ্ছে তাই করবে, সেটা থেকে যাচ্ছে। এখানে যদি এইভাবে যদি বিল্ট ইন সিস্টেম করে দেওয়া হয় যে এই কোন দলই অ্যাবসলিউট মেজরিটি পাবে না, তাদেরকে কোয়ালিশন করতে হবে। কোয়ালিশন করা মানে হচ্ছে কি, আপনার হয়, আপনার ছাড় দিতে হয়। ছাড় দেওয়াটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। আমরা অনেকেই বলে যে কোয়ালিশন সরকার করলে তো খুব হয়ে যায়, মানে ভঙ্গুর হয়, মাঝে মাঝে চেঞ্জ হয়। তাহলে শেখ হাসিনার মতো 15 বছর রাখেন একটা সরকারকে। যখনই একটা সরকার দেখে তার উপরে কোনো অনাস্থা আসবে না, তখনই কিন্তু তারা আপনার ডিক্টেটর হয়ে যায়। ডিক্টেটর আমরা তৈরি করি, একটা লোক নিজে নিজে ডিক্টেটর হয় না। আপনি বলে কি ইটালিতে সরকারের বারে বারে পতন হয়? তা আমি বলি, ইটালিতে তো আপনি ভূমধ্যসাগর পার হয়ে যায়, 7টায় যায় ওখানে কাজ করতে যান। কেন যান? কারণ প্রসপারাস কান্ট্রি, ওখানে জনগণের ভোটের ভ্যালু আছে। ইসরায়েলে বারে বারে সরকারের পতন হয়, আবার হয়, কারণ ভোটের দাম আছে। আমাদের ভোটের দাম নাই। একবার আপনি ভোট দিচ্ছেন, সে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো, 1 ম্যান 1 ভোট, ওয়ান্স ইন এ লাইফ টাইম, দ্যাটস ইট। আপনার এখানে বাংলাদেশের প্রায় 40% লোক আছে, 40% ভোটার আছে, তারা একবারও ভোট দিতে পারেন নাই। এই যে আবু আলম শহীদ খান যে কথাটা সুন্দরভাবে বললেন, একবার হচ্ছে 56 কত 156টা সিটে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এককভাবে। হ্যাঁ, আর এক জায়গায় হচ্ছে ডামি, আর এক জায়গায় হচ্ছে রাতে। নেক্সটে কি হবে? নেক্সট তারপরে ইলেকশন। সেজন্য জাতির সামনে একটা গোল্ডেন অপরচুনিটি আসছে, এরকম সুযোগ আর কিন্তু আসে না। এই যে তরুণ ছাত্ররা রক্ত দেয়া, বুকের রক্ত দেয়া কিন্তু আমাদের স্বাধীনতা নেই। যে কথা যে বলতে পারতেছি, ওই কথা বলার, নির্বিঘ্ন কথা বলতে পারছি। আগেও বলছি কিন্তু ভয় ছিল, ধরে নিয়ে যাবে, বাসার সামনে ডিবি বসে থাকতো। এখন তো সেটা নাই। সুতরাং এই সুযোগটাকে আমরা কেন এই হেলায় আমরা ফেলে দিচ্ছি? দিস ইজ দ্য টাইম। আপনার কমিশন ভুলে যান। আপনার কমিশন দেখিয়ে আপনি কি কমিটি করে জাতীয় ঐক্য করবেন? একটা ভিন দেশি নাগরিক দিয়ে হবে না। আপনার জাতীয় ঐক্য করতে হলে যেটা দেশের জনগণের জন্য টেকসই একটা নির্বাচন ব্যবস্থা। আপনার আমলাদেরকে ওসিডিসিরা ইলেকশন করে, কেন করে? তাদের উপরে চাপ হয়। আমলাদেরকে আপনার মুক্ত করতে পারছেন রাজনৈতিক শক্তির প্রভাব থেকে? কিভাবে আপনি 25 বছর চাকরি করার পরে আপনি ছাঁটাই করে দিচ্ছেন কেন? উইদাউট অ্যাসাইনিং এনি কজ। এবং একটা প্রাইভেট কোম্পানিতেও তো পারে না 25 বছর চাকরি করার পরে উইদাউট অ্যাসাইনিং এনি কজ। এই যে সিনিয়র আমলাদেরকে যে বন্দি করে ফেলছে রাজনৈতিক শক্তি, এর থেকে আমলাদেরকে মুক্ত করতে হবে। আমি সেদিনকেও বলছি এই আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন মিটিং এ, যে মূল কথাটাই হবে, যেমন ভারতে ইলেকশন করে কারা করে? 3 জন আইসিএস অফিসার ইলেকশন কমিশনে, সাধারণত 3 জন অফিসার সারা ভারতে 2 মাস বসে 7 ধাপে যে ইলেকশনটা করে, কেউ তো ভারতের এই ইলেকশন নিয়ে কমপ্লেইন করে না।
কেন? কারণ আমলাতন্ত্র সেখানে রাজনৈতিক প্রভাবের বাইরে চলে আছে। আমাদেরও একটা সুযোগ ছিল আমলাতন্ত্রকে, আমলাদেরকে রাজনৈতিক শক্তির বাইরে নিয়ে, প্রভাবের বাইরে নিয়ে আসতে হবে। তারপরে যদি তারা কিছু করে সেই সব পানিশমেন্ট তো আছেই, কিন্তু আমরা তো সেটা আনতে পারি নাই, বা আমরা সেই আলোচনাও করি না।